স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সঞ্জিতা ইসলাম। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 10 ডিসেম্বর বুধবার তফসিল ঘোষণার আভাস দিয়েছে নির্বাচন কমিশন। সেদিন তফসিলের ভাষণ রেকর্ডের জন্য বিটিভির কাছে চিঠি পাঠিয়েছে কমিশন, এমনটাই জানান ইসি সচিব। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে জনগণ নয় সাংবাদিকরা সংশয় আছেন। আর সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন জানান, জনমনে আস্থার সংকট থাকলেও নির্ধারিত সময়েই নির্বাচন হবে। তফসিলের সব প্রস্তুতি নিতে ছুটতে শুরু করেছে নির্বাচনী ট্রেন। এবারই প্রথম একই দিনে হতে যাচ্ছে গণভোট ও জাতীয় ভোট। বুধবারই নির্বাচন কমিশন ঘোষণা করতে পারে তফসিল, যে তফসিলে থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ। এছাড়াও নির্বাচন আয়োজন করার সকল কর্মসূচির একটি সময় বেঁধে দেওয়া হবে তফসিলে, যেমন প্রার্থী তার মনোনয়নের কাগজ জমা দেওয়ার তারিখ, বাছাই প্রক্রিয়ায় সেটি বাতিল হলে আপিলের তারিখ কবে, নির্বাচনী প্রচারণার সময়সীমা সহ বিস্তারিত থাকে তফসিলে। এবার ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে। সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ভোট নেবে কমিশন। তফসিলে থাকবে এই সময়ের কথাও। আর মাত্র একদিন পর 10 ডিসেম্বর তফসিল নিয়ে রাষ্ট্রপতির সাথে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। সেদিনই হবে তফসিলের রেকর্ড। এ বিষয়ে বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠিও পাঠিয়েছে কমিশন। এসব কথা জানান ইসি সচিব আক্তার আহমেদ। ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। রাষ্ট্রপতির কাছে এখনো পর্যন্ত আমার কাছে সময়টা জানানো হয়নি, আমি আশা করছি যে কালকে নাগাদ জানান। তিনি আরো জানান, তফসিলের সকল প্রস্তুতি শেষ হলেও নির্বাচনের ম্যানুয়াল এখনো প্রিন্ট করা হয়নি। ম্যানুয়াল প্রিন্টিং এখনো হয়নি, তার কারণ হচ্ছে যে আমরা এখনো 3টা বিষয় আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাইনি। একটা হচ্ছে যে আপনার আরপিও লাস্ট অ্যামেন্ডমেন্ট, যেটা নির্বাচন পরিচালনা বিধিমালা এবং রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার সংশোধন। তবে সাবেক নির্বাচন কমিশনার ও শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন মনে করেন, অনেক বছর দেশে নির্বাচন না হওয়ায় জনমনে আস্থার সংকট রয়েছে। তার মতে নির্বাচন হবে নির্ধারিত সময়েই। দেশে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত, একটা যেটাকে বলে ইউনিভার্সাল যেটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসটা এস্টাবলিশ হওয়া উচিত। আমরা তো গত 17-18 বছর তো কোনো ডেমোক্রেটিক প্রসেস এস্টাবলিশ দেখি নাই। এখন যদি আমরা সেটা করতে পারি তাহলে তো আমাদের বড় ক্রেডিট। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে পুলিশ বাহিনীর প্রশিক্ষণ জানুয়ারির মধ্যেই শেষ হবে। নির্বাচন হবে কিনা এটা দূর করতে পারছেন না আপনারা, কেন এটা দূর করতে পারছি না? শুধু আপনাদের জন্য ক্রেডিবল একটা নির্বাচন, উৎসব মুখর একটা নির্বাচন, এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছুই নিচ্ছে। ভোটের সময় আইন শৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে থাকবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। বলেন, নির্বাচন নিয়ে জনমনে কোনো সংশয় নেই। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দেশের গণতন্ত্রকে ব্যাহত করার ষড়যন্ত্র এখনো চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই অভিযোগ করেন তিনি বলেন, দেশকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। জানান, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দিকে 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া এবং 1 কোটি মানুষের জন্য কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে। আর নতুন করে আবারও খাল খনন কর্মসূচি হাতে নেয়ার প্রস্তুতিও দেন তারেক রহমান। আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি শুরু হয় 7 ডিসেম্বর। কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। সোমবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজকের এই মহান কর্মসূচির বিকেলে সমাপনী অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে দেশ গড়বে সে পরিকল্পনা তুলে ধরেন তিনি। জানান, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রথম দিকে 50 লাখ পরিবারকে দেয়া হবে ফ্যামিলি কার্ড। পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিকাজের সুবিধার জন্য আবারও খাল খনন কর্মসূচি শুরু করা হবে বলে জানান তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন খাল খনন করেছিলেন, খাল খনন করার মাধ্যমে উনি একদিকে যেরকম বন্যাকে নিয়ন্ত্রণ করেছিলেন, আরেকদিকে ঠিক একইভাবে ফসলের সেচ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছিলেন। তার ফলে যেটা হয়েছিল,
বাংলাদেশের যেখানে একটি ফসল হতো সেখানে দুটি ফসল হওয়া হলো শুধু পানি সরবরাহ ঠিকভাবে পাওয়ার জন্য, সেচ সুবিধার জন্য। যেখানে দুটি হতো সেখানে তিনটি ফসল হওয়া হলো শুধু সেচ সুবিধা পাওয়ার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশকে গড়তে হলে সবার আগে গণতান্ত্রিক নির্বাচিত সরকার নিশ্চিত করতে হবে। গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। বিগত যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কেন আন্দোলন করেছি? কারণ সেখানে কোনো জবাবদিহিতা ছিল না। মানুষ বেঁচে আছে কি মরে যাচ্ছে তার কোনো জবাবদিহিতা ছিল না। মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। এবং রাষ্ট্রের, দেশ, মানুষ, রাষ্ট্রের যদি ভালো হয়, সেটি তিল তিল করেও যদি ভালো হয়, করতে পারে একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক নির্বাচিত সরকার করতে পারে সেটা। এবং বহু ষড়যন্ত্র চলছে বর্তমানে কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা যায়। তারেক রহমান বলেন, অন্যান্য দল মুখে নানা কথা বললেও দেশ গড়তে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা করছে না। বিএনপি সর্বস্তরের জনগণকে নিয়ে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বলেও জানান তিনি। সৎ মানুষের শাসন দেব, আমরা দেশে ন্যায় বিচার উপস্থাপন করব, আমরা দেশে এই করবো, এইসব ভেগ টার্মে অনেকের অনেক বক্তব্য আছে অনেক রাজনৈতিক দলের। কিন্তু দেশ নিয়ে, দেশের শিক্ষা, দেশের কৃষি, দেশের নারী সমাজ, দেশের কৃষক, এইরকম সবগুলো স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এরকম সবগুলো বিষয় নিয়ে চুলচেরা আলোচনা কোন দল করেছে তোমরা ছাড়া? আগামী নির্বাচনে বিএনপি থেকে যাকেই প্রার্থী করা হোক না কেন তার পক্ষে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। তো এখানে প্রার্থী মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে তোমার দল। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আগামী নির্বাচন সামনে রেখে জনগণকে বিভ্রান্ত করতে ধর্মকে ব্যবহার করছে একটি দল। তারা ধর্মের ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন, সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। জামাত কখনো ধর্মকে ব্যবহার করে না। যারা নির্বাচনের সময় তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্মের ব্যবসা করে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে 8 দেশের দূতাবাসদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, তসবিহ হাতে নিয়ে ঘুরা, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করে। আমরা কিন্তু সারা বছর তসবিহ হাতে নিয়ে ঘুরাই না, তসবিহ বুকে নিয়ে ঘুরাই আমরা। এবং আমরা আমাদের কাজগুলো আমাদের বিলিফের আওতায় করতে চাই। আগামী নির্বাচনে প্রতিপক্ষকে রুখতে 5 কৌশলে মাঠ সাজাচ্ছে জামায়াতে ইসলামী। নারী ভোটার টানতে উঠান বৈঠক, বাড়ি বাড়ি তালিম আর সম্প্রীতি সমাবেশ নজর কেড়েছে ভোটারদের। দলটির নেতারা বলছেন, ডাকসু জাকসুর মতো জয় পরাজয়ের সমীকরণ পাল্টে দিতে পারেন জামায়াতের নারী উইং। তাদের মতে সম্ভাব্য প্রতিপক্ষের তথ্য বিশ্লেষণ করে প্রার্থী তালিকায়ও থাকছে চমক। বিস্তারিত তাহিদুল ইসলামের রিপোর্টে। 54 বছরে নানা চড়াই উতরাই পেরোনো জামায়াত ইসলামী এখন বাংলাদেশের রাজনীতিতে দ্বিতীয় বৃহত্তম শক্তি। 16 বছরে আওয়ামী শাসন শোষণে মজলুম দলটি এখন নির্বাচনী রেসে বাজির ঘোড়া। নেতাদের কণ্ঠেও তাই প্রশান্তির ছাপ। গণভোট ও সংস্কার সহ 5 দফা দাবিতে রাজপথে থাকা দলটি এর মধ্যে গড়েছে 8 দলের জোট। পাশাপাশি দলীয় প্রার্থী চূড়ান্ত করে দেশব্যাপী চালাচ্ছে গণসংযোগ। নির্বাচনী এলাকায় শুধু সভা সমাবেশ নয়, কিছু আসনে ভোট কেন্দ্রের জন্য দলের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ শেষ করেছে জামায়াত। জুলাই আগস্টের রক্তই হবে বাংলার দেওয়ার শেষ রক্ত। শুধু প্রতিপক্ষকে ঘায়েল নয়, এবার নির্বাচনে জয় নিশ্চিতে নানা কৌশলে এগোচ্ছে জামায়াত। এর মধ্যে নিয়মিত উঠান বৈঠক, বাড়ি বাড়ি গিয়ে তালিম কার্যক্রমে তাদের মূল শক্তি নারী কর্মী সমর্থকরা। আমরা নারীদেরকে
একটা সেফটি মানে একটা পরিবেশ দেয়া, একটা নারী বান্ধব পরিবেশ দেয়া, এটা সবার আগে দরকার। আমাদের আমিরে জামাত একটা বড় ধরনের বাংলাদেশের ইতিহাসে আমি বলবো না এই ধরনের কোনো নেতৃত্বের কাছ থেকে ঘোষণা এসেছে, যেটা হচ্ছে কর্মঘণ্টা কমিয়ে আনা, নারীর মর্যাদার মূল্যায়ন করা। যে সমস্ত নারী ঘরে আছে যারা সন্তানদের জন্য কাজ করতে পারছে না, তারা পার্ট টাইম জবের তাদের ব্যবস্থা করে দেয়া। ডাকসু জাকসুর সফলতার মতোই জাতীয় নির্বাচনেও ছাত্র সংসদ কৌশলে এগোচ্ছে দলটি। এছাড়াও প্রথমবার প্রার্থী তালিকায় হিন্দু ধর্মাবলম্বীদের রেখে চমক দেখাতে চায় দলটি। ভিন্ন ধর্মী প্রচার প্রচারণায় জোরালো দাবি, আওয়ামী লীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টি নয়, প্রথমবারের মতো সরকার গঠনের সুযোগ চায় জামায়াত ইসলামী। বিএনপির সম্ভাব্য প্রার্থীর তথ্য বিশ্লেষণ করে জামায়াতের প্রার্থী তালিকায় থাকছে বড় চমক। আমরা কিভাবে ইনক্লুসিভ একটা প্যানেল দেয়া যায় আমাদের নমিনেশনের জায়গায়। তো ইনক্লুসিভ বলতে নারী থাকবে, নন মুসলিম থাকবে, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ থাকবে। জামায়াতের এবারে নির্বাচনী কৌশলে নজর কেড়েছে সম্প্রীতি সমাবেশ। সংখ্যালঘু প্রার্থী দিয়ে ভোটের মাঠে আওয়ামী ভোটও টানতে চায় দলটি। বিভিন্ন ধর্ম মতের মানুষ আছে, তাদের অধিকার সুরক্ষা দেব, সম্মান মর্যাদা, নাগরিক হিসেবে বেঁচে থাকা, এরপরে আমরা সুরক্ষা দেব তাদেরকে। বিস্তৃতভাবে তো অনেক কিছু আছে, প্রায়োরিটির মধ্যে আমাদের এগুলো থাকবে। আসন সমঝোতা নিয়ে এখনো অবস্থান স্পষ্ট করেনি জামায়াত, তবে সমমনা 8টি দলকে নিয়ে 5 দাবিতে অভিন্ন কর্মসূচি দিয়ে সরকারকে প্রচ্ছন্ন চাপে রেখে নির্বাচনী কৌশল সাজাচ্ছে দলটি। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আবারও বিলম্বিত হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা। মঙ্গলবার জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এদিকে বিমান যাত্রায় দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সক্ষমতা না থাকায় খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সবুজ সংকেত এখনও দেয়নি মেডিকেল বোর্ড। তাই আপাতত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা। বিস্তারিত রিপোর্টে। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যাবার কথা ছিল 5 ডিসেম্বর। সে অনুযায়ী শাশুড়িকে লন্ডনে নিতে ঢাকায় আসেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। তবে কাতারের রাজ পরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি থাকায় সে যাত্রা বিলম্বিত হয়। এরপর আর আসেনি সেই এয়ার অ্যাম্বুলেন্স। বিকল্প হিসেবে জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে কাতার সরকার। রবিবার এই অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সকে 9 ডিসেম্বর সকাল 8টায় অবতরণ ও একই দিন রাত 9টায় উড্ডয়নের অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে সোমবারই এই শিডিউল বাতিলের আবেদন করে এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর। এদিকে অসুস্থতার 16তম দিনেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। চিকিৎসকরা আগেই জানান দীর্ঘ বিমান যাত্রার জন্য সক্ষম নয় বেগম জিয়ার শারীরিক অবস্থা। এছাড়াও পরিস্থিতি 24 থেকে 28 ঘন্টা পর্যবেক্ষণে রেখেছে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থার উন্নতি হলেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে দেশের বাইরে। এই দিন রাজধানীর এক অনুষ্ঠানে বেগম জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। আজকে ওনার অবস্থান উচ্চতা এমন জায়গায় পৌঁছেছে, উনি আর ওই সমস্ত অবস্থানে নাই। উনি এখন বাংলাদেশের অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে ইভারকেয়ার হাসপাতাল থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবির হোসেন। আবির, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে বৈঠকে বসেছে কি মেডিকেল বোর্ড? এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। সোহাগ, বেগম জিয়ার যদি সর্বশেষ শারীরিক অবস্থার কথা বলতে হয়, তবে বেগম জিয়ার কিন্তু শারীরিক অবস্থা খুব একটি পরিবর্তন হয়নি। তার শারীরিক অবস্থা কিন্তু আগের মতো রয়েছে এবং আপনি যেমনটি বলছিলেন প্রতিদিনের মতো কিন্তু আজও বেগম জিয়ার যে মেডিকেল বোর্ড রয়েছে, দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তারা কিন্তু প্রতিদিনের মতো আজও বৈঠকে বসেছে এবং বৈঠকে মূলত তার শারীরিক অবস্থার অগ্রগতি দেখা হয়ে থাকে এবং আমাদের কাছে সর্বশেষ যে তথ্য এসেছে সেই তথ্য অনুযায়ী বেগম জিয়ার শারীরিক অবস্থা কিন্তু আগের থেকে খুব যে একটি ভালো হয়েছে সেটি বলা যাচ্ছে না এবং তাদের যে বৈঠক বসেছে, বৈঠক শেষে তারা যদি গণমাধ্যমের সাথে কথা বলে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে, তার অগ্রগতি নিয়ে, তবে হয়তো আমরা তার সর্বশেষ অবস্থা জানতে পারবো। তার যে বিগত শারীরিক অবস্থা ছিল সেখান থেকে আসলে কতটা ভালো হয়েছে সেটা কিন্তু আমরা জানতে পারবো। তাছাড়া আরেকটু বলে রাখি, আগামীকাল যে বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সের কথা ছিল আসার জন্য জার্মানি থেকে, সেটি কিন্তু আসবে না। ফলে তার যে বিদেশ যাত্রা সেটি কিন্তু এখনই কিন্তু সে বিদেশে যাচ্ছে না। তবে সে কখন বিদেশ যেতে পারবে সেটি কিন্তু
একটি বড় প্রশ্ন রয়ে যায়। তো এবারকার হাসপাতাল থেকে বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা আমার কাছে এই ছিল। সোহাগ, তফসিলের আগেই জাতীয় পার্টির আনিসুল গ্রুপের নেতৃত্বে এনডিএফ নামে আত্মপ্রকাশ করল নতুন একটি জোট। 6টি নিবন্ধিত ও 12টি অনিবন্ধিত দল নিয়ে গঠিত এই রাজনৈতিক জোট আগামী নির্বাচনে লড়তে চায়। সোমবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে জোটের নেতারা শঙ্কা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচন হতে যাচ্ছে মব কালচারের। রাজধানীর মোহাম্মদপুরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে মা ও মেয়েকে। স্বজনদের অভিযোগ, এই ঘটনার পেছনে ওই বাসার গৃহকর্মী জড়িত। আর পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রাথমিক কিছু আলামত পাওয়া গেছে, আর তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। একমাত্র আদরের মেয়ে ও স্ত্রীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন আজিজুল ইসলাম। প্রতিদিনের মতো সানবিম স্কুলের শিক্ষক আজিজুল ইসলাম ক্লাস শেষে বাসায় ফিরে স্ত্রী ও একমাত্র কন্যার রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে অবস্থায় দেখতে পান। আজিজুলের অভিযোগ, এই ঘটনার সাথে জড়িত গৃহকর্মী আয়েশা। মেয়েটা পড়ে আছে এটার কাছে এইভাবে বসে, মাথাটা এরকম ঝুঁকানো। ওখান থেকে আমি স্ট্রেট করিডোরে তাকাই, ভিতর দিকে 2টা মেইন রুম আছে। মেইন রুমের দরজার কাছেই একটা বুক সেলফ আছে। বুক সেলফের কাছে আমার মিনা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের ফ্ল্যাটের বাসিন্দাদের মধ্যে। আয়শা দেখলাম যে মা নিচে ফ্লোরে প্যাকেট করে রাখছে, মেয়েটাকে হসপিটালে নিয়ে গেছে। ওনারা খুবই ভালো, আমরা সেই ছোট থেকে আমরা একসাথে আর হইতেছে ভালো ভদ্র ভাইয়াও খুব ভালো বন্ডিং আর কি। পুলিশ বলছে, মা মেয়েকে হত্যা করার ক্ষেত্রে ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। হত্যার পর ঠান্ডা মাথায় ফ্রেশ হয়ে বাসা ত্যাগ করেন হত্যাকারী। সিসি ক্যামেরা ফুটেজ সেটি বিশ্লেষণ করে তার হত্যার আগে পরের তার উপস্থিতি, তার অ্যাক্টিভিটিস বিশ্লেষণ করে আমরা এটি নিয়ে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাব। তাদের আলমারি এবং ব্যবহার্য অনেক ভ্যানিটি ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু তছনছ অবস্থায় রয়েছে। এর আগে সিসিটিভির ফুটেজে দেখা যায় সকাল 7টায় বোরকা পরিহিত অবস্থায় বাসায় প্রবেশ করেন কাজের মেয়ে আয়েশা এবং 9:35 স্কুলের পোশাক পরে বের হন তিনি। 4 দিন আগে এ বাসায় কাজ নেন আয়েশা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ক্রমশ নিচে নামছে তাপমাত্রার পারদ, বইছে হিমেল হাওয়া। প্রকৃতিতে হেমন্তকাল বিরাজ করলেও ঠান্ডার তীব্রতা বাড়ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। শীতের আগমন ঘিরে নানা প্রস্তুতি চলছে এই জেলায়। সরকার হায়দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিকেল গড়িয়ে সন্ধে হওয়ার আগে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে সবকিছু। সূর্যের আলো নিভে গেলে হিম হয়ে আসে রাত। ঠান্ডায় জুবুথুবু হয়ে যায় পরিবেশ। রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ঠান্ডার তীব্রতাও। সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকে চারপাশ, আর তাই রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয় যানবাহনকে। শীতে নানা রকমের সবজির আবাদ হয়ে থাকে। লাঙল নিয়ে ভোরেই কৃষক বেরিয়ে পড়েন জমি চাষে। দিগন্ত জোড়া মাঠ জুড়ে যেদিকে চোখ যায় সবুজ ফসলের সমাহার। প্রকৃতিতে হেমন্তকাল বিরাজ করছে শীতপ্রবণ জেলা হিমালয় কন্যা পঞ্চগড়ের তাপমাত্রা প্রায় এখন 12 থেকে 10 ডিগ্রির ঘরে ওঠানামা করছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। আমি মাদ্রাসায় কাজ করি, আমি শীতের কাপড় আমার নাই, বা আমার দেখেন আমি পরার এইভাবে আছি। শীত হয় তখন আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায়, কারণ আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। আবহাওয়া অফিস বলছে কুয়াশা এবং শীতের তীব্রতা আরো বাড়বে। এ মাসেই বয়ে যেতে পারে এখানে শৈত্যপ্রবাহ। গত 1 সপ্তাহ ধরে এই পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এই তাপমাত্রাটি আগামী 1 সপ্তাহ পরে আরো হ্রাস পেতে পারে এবং হ্রাস পেলেই এটি শৈত্যপ্রবাহের রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের মতে ঋতু বৈচিত্র্যে শীতের আগমন এবং স্থায়িত্বের সময় বদলে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রেস্টোর। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ।
রাজবাড়ীর কালুখালীতে পেঁয়াজ চাষিদের মাঝে ৪৯ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। সকালে সাউরাইল ইউনিয়নের পাতুরিয়া রহমতুন্নেসা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে ৪৯ জন কৃষকের মাঝে এই ঋণ বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, অর্থাভাবে যেন পেঁয়াজ উৎপাদন ব্যাহত না হয় সেজন্য কৃষকদের মাঝে এই ঋণ প্রদান করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা। আপনাদের সাথে পরিচিত হওয়া, আপনাদের সাথে কথা বলা। শাখা থেকে আপনারা আকর্ষণীয় প্রোডাক্ট আছে যেগুলোর মাধ্যম থেকে জাপানে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সৃষ্টি হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ ভূমিকম্পটি আওমোরি ও হোক্কাইডো উপকূলে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৩ কিলোমিটার ভূগর্ভে। এর পরপরই স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। যদিও এই ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি, সেই সঙ্গে ক্ষয়ক্ষতির ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি। এবারে খেলার সংবাদ। আমিরুল ইসলামের হ্যাট্রিকে অস্ট্রিয়াকে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার শিরোপা জিতেছে বাংলাদেশ। শেষ কোয়ার্টারের নাটকীয়তায় অস্ট্রেলিয়াকে ৫-৪ গোলে হারিয়েছে বাংলাদেশ। ভারতের মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপের ১৭তম স্থান নির্ধারণী ম্যাচে নামে বাংলাদেশ। খেলার ৫ মিনিটে ২টি পেনাল্টি কর্নার পায় অস্ট্রিয়া, তবে বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি তারা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শেষ কোয়ার্টারের নাটকীয়তা ভয়ই পাইয়ে দিয়েছিল বাংলাদেশকে, তবে শেষ পর্যন্ত সেই ভয় আর থাকেনি। অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপে ১৭তম স্থান লাভ করার পাশাপাশি চ্যালেঞ্জার্স কাপ নামের শিরোপাও জিতল লাল সবুজের প্রতিনিধিরা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।